1775 সালটা কত ছিল 1775, এই 1775 একটা ট্রিটি হয়। এই ট্রিটিটার নাম কি না দ্য ট্রিটি অফ সুরাট হলো নানা ফড়নবিস। 1777 সালে একটা পোর্ট ফ্রান্সকে দিয়ে দেয়, কারণ এখানে গেছিল যে ইউরোপীয়দেরকে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু নানা ফড়নবিস দেখতে পাচ্ছে যে পুরন্দরের সন্ধির যখন খিলাপে ওরা চলে যাচ্ছে, তখন 1777 সালে একটা পোর্ট কাকে দিয়ে দেয় নানা ফড়নবিস না ফ্রান্সকে দিয়ে যায়। স্বাধীনতামূলক মিত্রতা নীতির মানেটা কি? অধীনে তুমি আমার থাকবে, তুমি মিত্র হিসেবে থাকবে। তার মানে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই, আর শত্রুতা মানে যুদ্ধ করবো না, তুমিও করতে পারবে না, কিন্তু তুমি আমার অধীনে থাকবে। আর আমার অধীনে থেকে তুমি আবার কারো কাছ থেকে কর নেবে, এটা তো আমি পছন্দ করি না। এই করটা নিয়ে এই জন্যই বন্ধ করে দিয়েছিল পেচিনের সন্ধির মাধ্যমে। 1817 সাল থেকে 1819 পর্যন্ত থার্ড অ্যাংলো মারাঠা ওয়্যার দখল করার জন্য হোক, তখন তাদের সৈন্যবাহিনীতে পিন্ডারিজরাও ছিল। লাস্ট যে পেশোয়া ছিল তার নাম বাজিরাও সেকেন্ড, একে কানপুরে বন্দি করে রাখা হয়। মারাঠা এম্পায়ার ভার্সেস ব্রিটিশ আমরা যখন দেখেছিলাম যে লাস্ট আমরা ফার্স্ট ক্লাসে দেখেছি 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধ। আর এই তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠারা ক্ষতিগ্রস্ত হয় বিশালভাবে। কাদের কাছে? কার কাছে না এই সময় আফগানিস্তানের একজন শাসক ছিল, তার নাম কি আহমেদ শাহ আবদালি। এই আহমেদ শাহ আবদালি কার সঙ্গে ভারতে এসেছিল? 1739 সালে নাদির শাহ যখন ভারত আক্রমণ করে তখন তার সেনাবাহিনীতে ইনি ছিলেন, এবং ইনি যাওয়ার সময় নাদির শাহ যখন পারস্যে চলে যায় তখন যাওয়ার সময় এইখানে মানে এই আফগানিস্তানের আড্ডাকে এসে উনি বসবাস শুরু করেন এবং সেখানে একটা রাজ্যপাট শুরু করেন। এই আহমেদ শাহ আবদালির সঙ্গে বালাজি বাজিরাও লড়াই হয়, আর সেই লড়াইটার নাম তৃতীয় পানিপথের যুদ্ধ 1761। তাহলে 1761 তৃতীয় পানিপথের যুদ্ধ, আর এখান থেকে আমরা শুরু করব। আর এই সময় ঠিক এই 1761 তৃতীয় পানিপথের যুদ্ধে পরে বালাজি বাজিরাও কিছুদিন পর স্যার মারা যান। আর ওনার সন্তানের নাম কি মাধব রাও প্রথম। ওনার সন্তান মাধব রাও প্রথম পেশোয়া হিসেবে আছেন, ঠিক আছে। আর মাধব রাও যখন প্রথম ছিলেন, ইনি যেহেতু তৃতীয় পানিপথের যুদ্ধে মারাঠারা অনেকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং যে টেরিটরিগুলো ছিল সেই টেরিটরিগুলো আস্তে আস্তে কি হয় ছোট হয়েছিল, কারণ অনেকে যে নিজাম ছিল, হায়দার আলী ছিল, এরা আস্তে আস্তে কি হয় ওই মারাঠা টেরিটরিকে আবার দখল করতে শুরু করে। তো এই প্রথম মাধব রাও যিনি আছেন বালাজি বাজিরাওয়ের সন্তান, ইনি এসে আবার এনার প্রথম কাজ ছিল যে এই পুরো মারাঠা টেরিটরিকে আবার এক্সপেন্ড করব, রিস্টোর করব। তো এই রিস্টোর করার জন্য উনি হায়দ্রাবাদের নিজামের সঙ্গে যুদ্ধ করেন, মহীশূরের হায়দার আলীর সঙ্গে, এবং নর্থ ইন্ডিয়ায় কিছু সাম্রাজ্য ছিল তাদের কাছ থেকে আবার মারাঠা সাম্রাজ্যকে আবার রিস্টোর করে নেয়। মারাঠা সাম্রাজ্য যেই বড় হিসেবে এক্সপেন্ড করেছিল সেই রকমভাবেই তৈরি করলো। উত্তরে আফগানিস্তান থেকে দক্ষিণে কোথা পর্যন্ত বিস্তার করেছিল? তামিলনাড়ু পর্যন্ত। তো এই সময় উত্তরে আফগানিস্তান থেকে দক্ষিণে তামিলনাড়ু পর্যন্ত এবং ইস্টে উড়িষ্যা থেকে পশ্চিম দিকে সিন্ধ অঞ্চল পর্যন্ত মারাঠা সাম্রাজ্যের বিস্তার ছিল। এই মারাঠা সাম্রাজ্যের বিস্তার এই টাইমের পর তার মানে মাধবরাও প্রথম আবার রিস্টোর করে নেয়, এবং কিছুদিন পরে ঠিক ইনি মারা যান। কিসের জন্য না টিউবারকুলোসিস যক্ষা রোগের জন্য মাধবরাও প্রথম ইনি মারা যান। মাধবরাও প্রথম মারা গেলে মাধবরায়ের প্রথমের কোনো সন্তান ছিল না। আর এই সময় মারাঠা টেরিটরিতে মারাঠা কাউন্সিল যে মারাঠাদের যে মিনিস্টার ছিল তাদের মধ্যে স্যার কনফ্লিক্ট হতে থাকে। মারাঠা সাম্রাজ্যের এর পরের স্যার পেশোয়া কে হবে, এই পেশোয়া কে হবে এটা নিয়ে স্যার মারাঠা সাম্রাজ্যের মধ্যে একটা গন্ডগোল বা কনফ্লিক্ট চলতে থাকে। আর এই সময় স্যার মাধব রায়ের ভাই ছিল, তার নাম কি মাধব রায়ের ভাই, এর নাম হচ্ছে নারায়ণ রাও। ইনি ভাই ছিলেন, মাধব রায়ের ভাই, সন্তান নয় কিন্তু মাধব রায়ের ভাই নারায়ণ রাও। আর এই সময় আরেকজন ছিল তার নাম মাধব রায়ের কাকা, যার নাম কি রঘুনাথ রাও। এটা কাকা ছিল, মাধব রায়ের কাকা রঘুনাথ রাও আর ভাই ছিল নারায়ণ রাও। এদের মধ্যে কনফ্লিক্ট চলতে থাকে। তার কারণ রঘুনাথ রাও 1761 সাল থেকেই মানে তৃতীয় পানিপথের যুদ্ধের পর থেকে ইনি পেশোয়া হওয়ার জন্য প্রচণ্ড আকাঙ্ক্ষা ছিল।
এবং পেশোয়া হওয়ার চেষ্টা করছিল, বিভিন্ন পরিকল্পনা করছিল, কিন্তু কোনো ক্রমে রঘুনাথ রাও পেশোয়া হতে পারেনি। তাহলে যখন মাধব রাও চলে যায়, মাধব রাও কিন্তু খুব বলশালী ছিল পেশোয়া, নাহলে এত সাম্রাজ্য আবার রিস্টোর করতে পারবে না। সেই জন্য মাধব রায়ের সময় রঘুনাথ রাও কোনো রকমের কিছু কনফ্লিক্ট করতে পারেনি। এরপরে মাধব রায়ের যখন ভাই নারায়ণ রাও আসে অ্যাজ এ পেশোয়া হিসেবে, তখন স্যার এই পেশোয়া হিসেবে বসার পর স্যার রঘুনাথ রায়ের সঙ্গে নারায়ণ রায়ের একটা কনফ্লিক্ট চলে। আর কিছুদিন পরে 1773 সাল, সরি 73 নয়, 1772 সাল, এই 72 সালে রঘুনাথ রাওকে স্যার হত্যা করে। তাহলে রঘুনাথ রাও নারায়ণ রাওকে হত্যা করেন। সালটা কত? 1772। আমি এখানে নিয়ে যাব 1772 সাল, সরি 1772 সাল, ঠিক আছে। 1772 সাল, 1761 পর 10 বছর ধরে রিস্টোর চলছিল। এই রিস্টোরটা কে করছিল? মারাঠা সাম্রাজ্যের মাধব রাও প্রথম। আর এর ভাই নারায়ণ রাও যখন আসে তখন এর সাথে কনফ্লিক্ট চলে, এবং নারায়ণ রাও ওয়াজ কিল্ড বাই রঘুনাথ রাও ইন 1772। 1772 সালে রঘুনাথ রাও মারা যায়, সরি নারায়ণ রাও মারা যায়। নারায়ণ রাও যদি মারা যায়, তাহলে এই সময় নারায়ণ রাও যখন মারা যায় তখন নারায়ণ রায়ের স্ত্রীর কি ছিল না, প্রেগনেন্ট ছিল। আর এর দরুন কি রঘুনাথ রাও কিছুদিনের জন্য স্যার পেশোয়া হিসেবে প্রতিষ্ঠা পেতে চেষ্টা করে। বাট এই সময় কি হয় না, একটা মারাঠা কাউন্সিল ছিল। দেখো, মারাঠাদের একটা মারাঠা কাউন্সিল ছিল, মারাঠা একটা কাউন্সিল ছিল। এই মারাঠা কাউন্সিলটা কি না, 12 জন মিনিস্টার্সকে নিয়ে এই কাউন্সিলটা তৈরি হয়েছিল। এই মারাঠা কাউন্সিল তৈরি করেছিল কে না, বাজিরাও প্রথম। তাহলে প্রথম বাজিরাও এই মারাঠা কাউন্সিল তৈরি করেছিল। এই বাজিরাও প্রথম যখন মারাঠা কাউন্সিল তৈরি করে, এই সময় 12টা মিনিস্টারকে নিয়ে মারাঠা কাউন্সিল তৈরি হয়েছিল। এই মারাঠা কাউন্সিলকে হেড কে ছিল না, নানা ফড়নবিশ। নানা ফড়নবিশ, ঠিক আছে, নানা ফড়নবিশ, ইনি মারাঠা কাউন্সিলের হেড ছিলেন। এরপরে কি ইনি চান, এই মারাঠা কাউন্সিল ডিসাইড করে যে নারায়ণ রাওকে তো মারা গেছে, তার মানে স্যার এরপরে কি হবে না, এরপরে স্যার রঘুনাথ রাওকে বসানো যাবে না, তারা রঘুনাথ রাওকে পছন্দই করতো না। তখন 1773 সালে রঘুনাথ রাও কিছুদিনের জন্য স্যার অ্যাজ এ পেশোয়া নিজেকে বলে। তো এই জন্য বইতে তুমি লেখা, ওখানে যে কোনো বইতে ইউপিএসসি হোক এসএসসি হোক, তাকে দেখতে পাবে যে নারায়ণ রায়ের পর স্যার রঘুনাথ রাও নিয়ে আসে। কত সালটা? 1373। এই ঠিক এর 1 বছর পর 1774 সাল, এই 1774 সালে রঘুনাথ রায়ের, নারায়ণ রায়ের স্যার স্ত্রী প্রেগনেন্ট ছিল, তার পুত্র সন্তান হয়। এই সন্তানের নাম কি না, মাধব রাও প্রথম। তাহলে নারায়ণ রায়ের পুত্রের নাম কি? মাধব রাও প্রথম। মাধব রাও প্রথম, সরি দ্বিতীয়। মাধব রাও কি হবে? প্রথম তো ছিল, মাধব রাও প্রথম তো ছিল, তৃতীয়। এই মাধব রাও দ্বিতীয় পেশোয়া হিসেবে, এনার বয়স তখন 4 মাস ছিল, জন্মের পর এর বয়স কত ছিল? 4 মাস। এই 4 মাস বছর বয়সেই, 4 মাসেই হচ্ছে নানা ফড়নবিশ বলেন যে মাধব রাও দ্বিতীয় 1774 সালে এজ এ পেশোয়া জন্ম হয়, এবং এই সময় থেকে পেশোয়া করে দেওয়া হয়। আর পেশোয়া করে দিলে স্যার, এই যেহেতু ইনি ছোট ছিলেন, সেই জন্য পুরো সাম্রাজ্যকে চালাবে কে না, তখন নানা ফড়নবিশ। নানা ফড়নবিশ বললে যে আমি পুরো সাম্রাজ্য দেখাশোনা করব, আর পেশোয়া হিসেবে কে বসে থাকবে? মাধব রাও দ্বিতীয়। যতদিন না এ বড় হচ্ছে, তাহলে যতদিন না এ বড় হচ্ছে ততদিন পর্যন্ত পুরো মারাঠা সাম্রাজ্যকে চালাবে কে? নানা ফড়নবিশ। আর মাধব রাও দ্বিতীয় এসে পেশোয়া হিসেবে থাকবে। তো এখানে কি হলো না, মাধব রাও যখন পেশোয়া করে দেওয়া হলো, তখন রঘুনাথ রাওকে এক্সিলে পাঠিয়ে দেওয়া হলো, মানে কি নির্বাসনে। তো একে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। আর নির্বাসনে চলে গেলে এ প্রথম যায় কোথায় না, আমাদের দুটো জায়গা ছিল স্যার, আমাদের দুটো জায়গা ছিল। কি কি জায়গা? প্রথম তো হচ্ছে এই দুটো জায়গার মধ্যে আমাকে দেখতে হবে যে ভারতবর্ষের যে ইন্ডিয়ার ম্যাপটা যদি আমরা দেখি, এই ইন্ডিয়ার ম্যাপে স্যার এই দক্ষিণ থেকে স্যার এই পূর্ব দিকটায় স্যার ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা প্রেসিডেন্সি তৈরি হয়ে গেছিলো, আর এই পশ্চিম দিকে একটা প্রেসিডেন্সি ছিল, তার নাম মুম্বাই প্রেসিডেন্সি। তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দুটো প্রেসিডেন্সি তখনও পর্যন্ত ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাকচুয়ালি 3টে প্রেসিডেন্সি ছিল, মুম্বাই প্রেসিডেন্সি, মাদ্রাস প্রেসিডেন্সি আর কলকাতা প্রেসিডেন্সি। তো কলকাতা প্রেসিডেন্সি আর মুম্বাই প্রেসিডেন্সি তখন কাজ করছিল, মাদ্রাস প্রেসিডেন্সি এখনো তৈরি হয়নি। মারাঠাদেরকে হারিয়ে দেওয়ার পর তারপরে মারাঠা প্রেসিডেন্সি তৈরি হবে, 3টে প্রেসিডেন্সির মতো।
এই মুম্বাই প্রেসিডেন্সিতে যে ছিল, এই মুম্বাই প্রেসিডেন্সির কাছে স্যার রঘুনাথ রাও কোথায় না এন্টার চলে যায়। রঘুনাথ রায়কে তো এক্সিল করে দেওয়া হলো। নির্বাসনে পাঠানোর পর এই রঘুনাথ রাও প্রথম কার কাছে যায় স্যার? মারাঠা রঘুনাথ রাও যায় মুম্বাই প্রেসিডেন্সির কাছে। কিসের জন্য না উনি ওখানে গিয়ে বলেন যে আমাকে স্যার সৈন্যবাহিনীর হেল্প করতে হবে, এর এগেনস্টে আমরা কি দেব। তো এই 1775 সালটা কত ছিল? 1775। এই 1775-এ একটা ট্রিটি হয়। এই ট্রিটিটার নাম কি না দ্য ট্রিটি অফ সুরাট। এই সুরাট তখন মুম্বাই প্রেসিডেন্সির আন্ডারে ছিল। তো সুরাট যেহেতু মুম্বাই প্রেসিডেন্সির আন্ডারে ছিল, তো এই সুরাটে 1775 সালে ট্রিটি অফ সুরাট হয়। এই সুরাটে কার এই সুরাট ট্রিটিটা, এই সুরাট চুক্তিটা কার মধ্যে হয়? এই সুরাট চুক্তিটা কার মধ্যে হয়েছিল স্যার? রঘুনাথ রাও ভার্সেস ইংরেজ। ঠিক আছে, অ্যাকচুয়ালি ইংরেজ বলতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যার একটাই প্রেসিডেন্সি, কোনটা? মুম্বাই প্রেসিডেন্সি। তাহলে মুম্বাই প্রেসিডেন্সির সঙ্গে অ্যাকচুয়ালি আমাদের যেটা হয়েছিল সেটা সুরাট। তার মানে 1775 স্যার একটা চুক্তি হয়। এই চুক্তি বা এই ট্রিটি হয়, ট্রিটির নাম দ্য ট্রিটি অফ সুরাট। তাহলে এই সুরাট চুক্তিটা হয়েছিল কত সালে? 1775। কার কার মধ্যে হয়েছিল না মুম্বাই প্রেসিডেন্সি ভার্সেস রঘুনাথ রাও। এই মুম্বাই প্রেসিডেন্সি ভার্সেস রঘুনাথ রাওয়ের মধ্যে 1775 সালে একটা চুক্তি হয়, তাকে বলা হয় সুরাট চুক্তি, দ্য ট্রিটি অফ সুরাট। এই চুক্তিতে এটা বলা হয় যে স্যার রঘুনাথ রাওকে এ সৈন্যবাহিনী দেবে। কে? মুম্বাই প্রেসিডেন্সি বলছে আমি তোমাকে সৈন্য প্রোভাইড করব, বাট তুমি আমাকে কি দেবে না? এরা ইংরেজ এই মুম্বাই প্রেসিডেন্সি বললো যে দুটো জিনিস আমাকে দিতে হবে। একটা হচ্ছে একটা হচ্ছে সালসেট যে পোর্টটা ছিল, এই সালসেট পোর্ট, যেটাকে সালসেট বন্দর বলা হয়, এই সালসেটই পরবর্তীকালে অ্যাকচুয়ালি মুম্বাই বন্দর হিসেবে, মানে মুম্বাই যেটা, এই সালসেট এরিয়াটাই মুম্বাই, এখন যার নাম মুম্বাই, এটা আগে ছিল সালসেট পোর্ট। আর দুই হচ্ছে স্যার বেসিন অঞ্চল দিতে হবে। বেসিন অঞ্চলটা স্যার আমাকে ছেড়ে দিতে হবে। বেসিন, তার মানে সালসেট আর বেসিন, এই দুটো এই চুক্তির মেন কি ছিল না পয়েন্ট ছিল, যে আমরা তোমাকে এই ট্রিটি অফ সুরাটে এটা বলা হয় যে 1775 সালে ট্রিটি অফ সুরাট কার মধ্যে হয়েছিল? রঘুনাথ রাও ভার্সেস মুম্বাই প্রেসিডেন্সি। এর মধ্যে এই চুক্তিতে এটা বলা হয় যে আমি তোমাকে সৈন্যবাহিনী দেব। কে না মুম্বাই প্রেসিডেন্সি বলছে আমি তোমাকে রঘুনাথ রাওকে সৈন্যবাহিনী হেল্প করবো মারাঠাদের জন্য যুদ্ধ করার জন্য, কিন্তু এগেনস্টে কি দিতে হবে? সালসেট পোর্ট এবং বেসিন, এই দুটো অঞ্চল আমাকে ছেড়ে দিতে হবে। ঠিক আছে, তো এই 1775-এর পর, এই ট্রিটির পর, অ্যাকচুয়ালি 1775 সালে এই ট্রিটিটা হয় এবং এইখান থেকে অ্যাকচুয়ালি ফার্স্ট অ্যাংলো মারাঠা এবার যখন আমরা দেখব, তখন আমরা এবার শুরু হবে স্যার ফার্স্ট অ্যাংলো মারাঠা। ঠিক আছে, তো লিখো ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার। তো এই প্রথম অ্যাংলো মারাঠা ওয়ার শুরু হয় কত সাল থেকে না? ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার শুরু হয় 1775 সাল থেকে 1782 সাল পর্যন্ত। তাহলে প্রথম অ্যাংলো মারাঠা ওয়ার শুরু হয় কত সাল থেকে? 1775 থেকে 1782 সাল পর্যন্ত। আর এই 1775 আর 1782-র মধ্যে স্যার 4টে ট্রিটি হয়। এই ট্রিটিটা সব থেকে বেশি উল্লেখযোগ্য। ঠিক আছে, তাহলে প্রথম ট্রিটি হলো কত না 1775 সালে ট্রিটি হলো, এর নাম কি? দ্য ট্রিটি অফ সুরাট। এরপরে স্যার এই একসঙ্গে তখন মারাঠাদের মধ্যে কে ছিল? রঘুনাথ রাও। এই রঘুনাথ রাও আর মুম্বাই প্রেসিডেন্সি কাদের উপরে অ্যাটাক করবে? মারাঠাদের উপর অ্যাটাক করে। আর ঠিক এই মারাঠাদের উপর অ্যাটাক করার সময় মারাঠাদের সঙ্গে যুদ্ধ হয় এবং যুদ্ধ হওয়ার পর যখন যুদ্ধ হতে থাকে তখন একটা পার্ট আমরা যদি একটু এই দিকে দেখি ম্যাপের দিকে, তাহলে এই অঞ্চল জুড়ে যখন যুদ্ধটা হয় এরা মুম্বাই থেকে কি হবে না অ্যাটাক করে মারাঠাদের ওপর। আর মারাঠাদের উপর অ্যাটাক করলে স্যার এখানে হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি আছে, এই একটা অংশ এসব বেঙ্গল প্রেসিডেন্সিকে প্রেরণ করে, মানে যুদ্ধ যে করতেই আছে তার একটা তো স্যার লিগ্যাল পয়েন্ট থাকতে হবে।
তো রিটেন একটা মুম্বাই প্রেসিডেন্সির কাছে জানতোই না যে স্যার সুরাট চুক্তি হয়ে গেছে। আর মুম্বাই প্রেসিডেন্সির হেড কে ছিল তখন? হ্যাস্টিংস। মুম্বাই প্রেসিডেন্সির হেড ছিল কে? অ্যাকচুয়ালি দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, যেটা কে ছিল? বেঙ্গল থেকে হতো, তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিংস। তাহলে প্রথম মারাঠা অ্যাংলো ওয়ারে, প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধে স্যার গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। সেটা মনে রাখবে, এটা পরীক্ষায় আসে যে প্রথম ইঙ্গো মারাঠা যুদ্ধে গভর্নর জেনারেল কে ছিলেন? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ওয়ারেন হেস্টিংস, পরীক্ষায় আসে। তাহলে এই হেস্টিংসের কাছে একটা চিঠি প্রেরণ করে এরা মারাঠাকে অ্যাটাক করে, রঘুনাথ রাও আর স্যার মুম্বাই প্রেসিডেন্সি। অ্যাটাক করলে স্যার মারাঠারা এখানে যুদ্ধে প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয় আর ইংরেজরাও ক্ষতিগ্রস্ত হয়। তাহলে মারাঠা আর ইংরেজরা দুজনেই স্যার ক্ষতিগ্রস্ত হয়। আর ক্ষতিগ্রস্ত করার পর স্যার এই জায়গায় যখনই এই চিঠিটা এই সময় কার কাছে চলে এসছে না বেঙ্গল প্রেসিডেন্সির কাছে চলে এসছে। বেঙ্গল প্রেসিডেন্সি ওয়ারেন হেস্টিংস বুঝতে পারে আরে আমরা তো চুক্তির কথা জানিই না, আর এ তো আমি গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, অথচ আমাকে ছেড়েই স্যার মুম্বাই প্রেসিডেন্সি চুক্তি করে নিচ্ছে। চিঠিটা সে যখনই বেঙ্গল প্রেসিডেন্সি ওয়ারেন হেস্টিংসের কাছে পড়ায়, সঙ্গে সঙ্গে ওয়ারেন হেস্টিংস কী করে না মারাঠাতে একটা দূত পাঠায়, একটা ইংরেজকে পাঠায়। এটা বলা হয় যে আমি মিট করতে চাই। যুদ্ধ সেই সময় হয়ে গেছে এবং প্রচুরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন এই ওয়ারেন হেস্টিংস মানে বেঙ্গল প্রেসিডেন্সি এবং এই মারাঠাদের মতো তখন স্যার কে চালাতো, দেখাশোনা করতো? নানা ফড়নবিশ। এই নানা ফড়নবিশের সঙ্গে ওয়ারেন হেস্টিংসের একটা চুক্তি হয়, তার নাম হচ্ছে স্যার পুরন্দরের সন্ধি, দ্য ট্রিটি অফ পুরন্দর। কত সাল? 1776, ঠিক তারপরের বছর। তো এই 1776-এ একটা চুক্তি হয়, তার নাম স্যার কি না পুরন্দরের সন্ধি, দ্য ট্রিটি অফ পুরন্দর। দ্য ট্রিটি অফ পুরন্দর। পুরন্দরের চুক্তিটা কত সালে হয়েছিল? 1776 সালে। এই চুক্তিটা কার কার মধ্যে হয়েছিল? এই চুক্তিটা হয় স্যার নানা ফড়নবিশ ভার্সেস বেঙ্গল প্রেসিডেন্সি। বেঙ্গল প্রেসিডেন্সি এবং নানা ফড়নবিশের সঙ্গে একটা চুক্তি হয়, তার নাম কি চুক্তি? পুরন্দরের চুক্তি। এই পুরন্দরের চুক্তিতে সন্ধিতে এটা বলা হয়, ফার্স্ট পুরন্দরের চুক্তিতে বলা হয় স্যার যে 1 নম্বর যে আপনাকে স্যার কে বলছে? নানা ফড়নবিশ কে বলা হচ্ছে কে না বেঙ্গল প্রেসিডেন্সি। যে ফার্স্ট হচ্ছে না এই চুক্তিতে বলা হয় যে সুরাটের যে চুক্তিটা হয়েছিল সেটাকে ক্যান্সেল করে দাও, কারণ আমাকে না জানিয়েই মুম্বাই প্রেসিডেন্সি চুক্তি করেছিল আপনার সাথে, তো ওটাকে ক্যান্সেল আউট করে দাও, ওটা দিয়ে দরকার নেই। সেকেন্ড হচ্ছে মুম্বাই এর যে টেরিটরিগুলো মানে সালসেট বন্দরের যে টেরিটরিগুলো ইংরেজরা দখল করেছিল, সেই দখল করা অংশগুলোকে আমাকে ছেড়ে দিতে হবে। আর দ্বিতীয়ত এই পুরন্দরের সন্ধিতে এটা বলা হচ্ছে যা কোনো ইউরোপীয়কে মারাঠারা কোনো বন্দরে ঢুকতে দেবে না, তাহলে কোনো ইউরোপীয়কে এন্টার করতে দেবে না, 1 নম্বর। 2 হচ্ছে মুম্বাইতে যে অঞ্চলগুলো স্যার ইংরেজরা দখল করেছিল সেই অঞ্চলগুলোকে ছেড়ে দিতে হবে মারাঠাদেরকে, কারণ মারাঠারা এই সময় জিতে গেছিল। এই যখন আমরা এই মুম্বাই প্রেসিডেন্সির সঙ্গে যুদ্ধ হয় তখন মারাঠারা জিতে যায়, তাহলে সেই অঞ্চলগুলো দখল করে নেয়, তো সেই অঞ্চলগুলোকে ছেড়ে দিতে হবে। ছেড়ে দেওয়ার পর স্যার আমরা আর তুমি কি করবে? এই চুক্তিটা ছিল পুরন্দরের চুক্তি। কত না 1776 সাল। তাহলে 1776 সালে পুরন্দরের চুক্তির পর এরপরে স্যার কি হয় না মারাঠারা এই সময় আস্তে আস্তে চুপচাপ হয়ে যায়। মারাঠারাও চুপ হলে তাহলে চুক্তিটা কার সঙ্গে হয়? পুরন্দরের চুক্তি না ওয়ারেন হেস্টিংস বেঙ্গল প্রেসিডেন্সি ভার্সেস নানা ফড়নবিশ। ক্লিয়ার? এই সময় ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এর ঠিক পরেই চুক্তিটা হওয়ার পর মানে পুরন্দরের চুক্তি হওয়ার পর মুম্বাই প্রেসিডেন্সি কিন্তু কখনো চায়নি স্যার এই যুদ্ধ থেকে আমরা বিরত থাকবো। মুম্বাই প্রেসিডেন্সি আবার কি হলো না পুরন্দরের চুক্তিতে ছিল রঘুনাথ রাওকে হেল্প করতে শুরু, নারায়ণ রাও না, রঘুনাথ রাওকে হেল্প করতে শুরু করলো। আর রঘুনাথ রাও যখনই হেল্প করতে পারে তাদেরকে আশ্রয় দিল, রঘুনাথ রাওকে আশ্রয় দিল। পরবর্তীকালে এই রঘুনাথ রাওকে আশ্রয় দেওয়ার দরুন নানা ফড়নবিশ বুঝতে পারে যে না এ তো এই যে ট্রিটি অফ পুরন্দর হয়েছিল এর এগেনস্টে যাচ্ছে, কারণ ওখানে পুরন্দরের কথা ছিল যে ওকে আর আশ্রয় দেওয়া যাবে না রঘুনাথ রাওকে, তো তখন আর এগেনস্টে যাচ্ছে। তখন কি হলো নানা ফড়নবিশ 1777 সালে একটা পোর্ট ফ্রান্সকে দিয়ে দেয়, কারণ এখানে গেছিল যে ইউরোপীয়দেরকে ঢুকতে দেওয়া যাবে না। কিন্তু নানা ফড়নবিশ দেখতে পাচ্ছে যে পুরন্দরের সন্ধি যখন খিলাপে ওরা চলে যাচ্ছে, তখন 1777 সালে একটা পোর্ট কাকে দিয়ে দেয় নানা ফড়নবিশ না ফ্রান্সকে দিয়ে যায়, আর ফ্রান্সের এগেনস্ট ছিল ইংরেজ। তো তখন কি হয়
দেখতে পাই যখনই দিয়ে দেওয়া হয় তখন এই মুম্বাই প্রেসিডেন্সি আর বেঙ্গল প্রেসিডেন্সি, এই দুটো প্রেসিডেন্সি তার মারাঠা সাম্রাজ্যকে একজোটে আক্রমণ করতে শুরু করে। মানে বলে গেছে স্যার কি কি বললাম না, 1717-তে পুরন্দরের সন্ধি, এরা তো আবার মুম্বাই প্রেসিডেন্সি রঘুনাথ রাওকে আবার আশ্রয় দিতে শুরু করে পুরন্দরের চুক্তির পর, কিন্তু এটা তো পুরন্দরের চুক্তির ছিল না, কাহিনী ছিল না। তো সেই জন্য কি হয় না, মারাঠাদের যে লিড করতো সেই সময় নানা ফড়নবিস কি করলো না, ফ্রান্সকে একটা বন্দর দিয়ে দিলে, আর বন্দর দিয়ে দিলে এতে কি হয় না, এইখানে বেঙ্গল প্রেসিডেন্সি রাগ হয়, কারণ রাগটা হওয়ার কথা, কারণ মুম্বাই পুরন্দরের সন্ধিতে এটা ছিল যে ইউরোপীয়দেরকে দেওয়া যাবে না, কোনো অঞ্চলে এখানে ঢুকতে দেওয়া যাবে না। তো এই জন্য তখন মুম্বাই এবং মাদ্রাস প্রেসিডেন্সি দুজনে একসঙ্গে অ্যাটাক করতে শুরু করে কাকে, মারাঠাকে। ঠিক মারাঠারা আসার আগেই, মানে মুম্বাই বেঙ্গল প্রেসিডেন্সি তখনও কিন্তু সৈন্যবাহিনী এসে পৌঁছায়নি, তার আগে মারাঠা তো এই মুম্বাই প্রেসিডেন্সি এখানেই ছিল। তো মুম্বাই প্রেসিডেন্সি আগে ঢুকে যায় মারাঠাদের সঙ্গে যুদ্ধ করার জন্য, আর এই যুদ্ধটাকে বলা হয় ওয়াডগাঁও যুদ্ধ। এই যুদ্ধটাকে বলা হয় ওয়াডগাঁও যুদ্ধ। এই যুদ্ধটা হয়েছিল স্যার 1779-এ, 1779, ঠিক আছে। 1779 সাল, এই 79 সালেতে একটা যুদ্ধ হয়, তাকে বলা হয় ওয়াডগাঁও যুদ্ধ, দ্য ট্রিটি অফ ওয়াডগাঁও। এই যুদ্ধতে এটা আবার কি হয় না, এটা কারণটা কি না, তখনও তো স্যার মারাঠা সাম্রাজ্য, এখানে মারাঠা আর বেঙ্গল দুজনে অ্যাটাক করবে কাকে, মারাঠাকে। তাহলে মুম্বাই প্রেসিডেন্সি আর বেঙ্গল প্রেসিডেন্সি দুজনে মিলে অ্যাটাক করবে এবার কাকে না, মারাঠাকে। আর মারাঠাকে অ্যাটাক করার সময় এরা অলরেডি মুম্বাই প্রেসিডেন্সির সৈন্যবাহিনীরা, বেঙ্গল প্রেসিডেন্সির সৈন্যবাহিনীরা আস্তে আস্তে আসছিল, মানে অনেকটা দূর থেকে আসতে হয়, তার আগেই মারাঠাদেরকে অ্যাটাক করে দেয় মুম্বাই প্রেসিডেন্সির। আর মুম্বাই প্রেসিডেন্সি অ্যাটাক করার পর সঙ্গে সঙ্গে একটা চুক্তিও হয়ে যায়, কারণ এই সময় মারাঠারা জিতে যায়। এই জিতে যাওয়াটা এবং একটা চুক্তিতে পরিণত হয় 1779 সালে, যাকে ওয়াডগাঁও চুক্তি বলে, দ্য ট্রিটি অফ ওয়াডগাঁও। তাই এই চুক্তিতে কি বলা হয় যে তোমরা সেই একই জিনিস, সালসেট বন্দর, মুম্বাইয়ের যে টেরিটরিগুলো সেগুলো দখল করে নেবে, সেই অঞ্চলগুলোকে ছেড়ে দিতে হবে। আর দ্বিতীয়, এই চুক্তির আর একটা কথা ছিল যে বেঙ্গল প্রেসিডেন্সি থেকে যে সৈন্যবাহিনীগুলো আসছে সেই সৈন্যবাহিনীকে এবার ফেরত পাঠা যাও, আর এইখানে আসার দরকার নেই। অলরেডি তার আগেই যুদ্ধটা হয়ে যায় এবং মারাঠারা জিতে দেয়, একটা চুক্তি হয়ে যায়, একে বলা হয় ট্রিটি অফ ওয়াডগাঁও, 1779 সাল। ঠিক আছে স্যার, তাহলে মুম্বাই প্রেসিডেন্সির বেঙ্গল থেকে আসা যে সৈন্যগুলো সেগুলো আস্তে আস্তে চলে যেতে বললো, আর মুম্বাই প্রেসিডেন্সিকে এটা বলা হলো যে যে জায়গাগুলো তুমি দখল করেছিল সেগুলোকে ছেড়ে দাও, আর মারাঠারা মুম্বাইয়ের যে সালসেট বন্দরে যে অঞ্চলগুলো দখল করেছিল সেটাকে ছেড়ে দিতে বলা হলো। এটাকে বলা হয় ওয়াডগাঁও চুক্তি, 1779 সাল। ঠিক এরপরে নানা ফড়নবিস বুঝতে পারে এই সময়, তার মানে স্যার এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, যেটা তোমাকে বোঝার খুব দরকার, যে স্যার এখানে তো মারাঠারা রাজত্ব করছিল, এখানে স্যার মুম্বাই প্রেসিডেন্সি, এইটা বেঙ্গল প্রেসিডেন্সিকে আমি ধরে নিই, এরা দুজনে মিলে যখন অ্যাটাক করতে শুরু করে মারাঠাকে, তখন মারাঠার রাজত্ব করছে কি নানা ফড়নবিস। নানা ফড়নবিস এতে বুঝতে পারে যে না, ইংরেজরা অ্যাকচুয়ালি দুজন তো একসঙ্গে একজোট হয়ে যাচ্ছে। মুম্বাই প্রেসিডেন্সি আলটিমেটলি যুদ্ধ করছিল, কিন্তু বেঙ্গল প্রেসিডেন্সি ওয়ারেন হেস্টিংস তো চুক্তিতে আসছিল, কিন্তু এও সৈন্যবাহিনী পাঠাতে শুরু করে। তার মানে উনি বুঝতে পারেন যে পুরো টোটাল মারাঠা সাম্রাজ্যের যে টেরিটরি আছে সেই মারাঠা সাম্রাজ্যকে ইংরেজরা দখল করতে চাইছে টোটাল। তখন নানা ফড়নবিস কী করে, এখানে যে হায়দ্রাবাদের নিজাম ছিল আর এখানে ছিল যেটাকে হায়দর আলী, তাহলে নিজাম হায়দর আলী এর যে পার্শ্ববর্তী অঞ্চল আছে, যে পার্শ্ববর্তী যে প্রতিবেশী অঞ্চলগুলো ছিল, যেমন হায়দ্রাবাদের নিজাম, এইখানে ছিল হায়দ্রাবাদের নিজাম ছে, আচ্ছা এখানে ছিল হায়দর আলী, মহীশূরের হায়দর আলী, এবং এখানে স্যার মুঘল ছিল, মুঘলের সেই সময় দ্বিতীয় শাহ আলম রাজত্ব করছিল। ওপরে কে রাজত্ব করছিল? দ্বিতীয় শাহ আলম। এইদিকে হায়দর আলী আর নিজাম, এই তিনজনের সাথে স্যার একটা চুক্তি করে, একসঙ্গে একটা জয়েন্ট মিলিটারি আর্মি তৈরি করে, যে না এ তো পুরো মারাঠাদেরকে আক্রমণ করে আর মারাঠাকে শেষ করতে চাইছে, তার মানে আমরা একসঙ্গে মিলে একটা যুদ্ধ করতে চাই। আর এই যুদ্ধটা এরা একজোট হয়ে, তার মানে কে কে একজোট হলো স্যার? দ্বিতীয় শাহ আলম, আর এখানে ছিল হায়দর আলী, আর এখানে ছিল কে স্যার? নিজাম আর হায়দর আলী, সরি নিজাম আর হায়দর আলী, তিনজনে মিলে একসঙ্গে মারাঠা
এবং এই তিনজনকে নিয়ে একসঙ্গে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করে। এই যুদ্ধটা চলতে থাকে কিছুদিন এবং 1782 সালে একটা চুক্তির মাধ্যমে যুদ্ধটা শেষ হয় এবং 1882 সালে একটা চুক্তি হয়, তাকে বলা হয় কি সলবাই চুক্তি, দ্য ট্রিটি অফ সলবাই। দ্য ট্রিটি অফ সলবাই, সলবাই চুক্তি কত সালে হয়? 1882। এই সলবাই চুক্তিতে বলা হয় এবং এই চুক্তির দ্বারাই স্যার এই পুরো চুক্তির দ্বারাই প্রথম ইঙ্গো মারাঠা ওয়্যার শেষ হয়। তার মানে ফার্স্ট ইঙ্গো মারাঠা ওয়্যার শুরু হয় 1775 আর শেষ হয় 1782। আর এই 1782 যে চুক্তিটা হয় তার নাম সলবাই চুক্তি। এই চুক্তিটা মারাঠা আর ইংরেজদের মধ্যে হয়েছিল। এই চুক্তিতে এটা বলা হয় যে ইউরোপীয়দেরকে আর কোনোদিন স্যার মারাঠারা তাদের টেরিটরিতে ঢুকতে দেবে না, মানে অন্য কোনো ইউরোপীয়, যেমন ফ্রান্স। এক নম্বর কারণ পুরন্দরেতে ওইটা নিয়ে কনফ্লিক্ট হচ্ছিল। 2 নম্বর হচ্ছে স্যার মারাঠার যে টেরিটরিগুলো আছে যেখানে ইংরেজরা দখল করেছিল সেই দখল জায়গাগুলোকে ছেড়ে দিতে হবে। মানে এই যুদ্ধতে কিছু কিছু জায়গা তো দখল করে নিচ্ছিল মারাঠারা, সেই অঞ্চলগুলোকে ছেড়ে দিতে হবে। আর তৃতীয় যেটা বললো যে স্যার এর পরে যে রঘুনাথ রাও আছে না, রঘুনাথ রাওকে আর কোনো দিন ইংরেজরা সাহায্য করবে না, তাকে পুরোপুরিভাবে নির্বাসনে পাঠানো হবে এবং প্রতি বছর এখানে বলা হচ্ছে প্রতি বছর একে 3 লাখ টাকা করে অ্যাজ এ পেনশন দেওয়া হবে। ঠিক আছে, এইটা ছিল স্যার কোন চুক্তি না ট্রিটি অফ সলবাই। কত সাল? 1782। আর মারাঠা ফার্স্ট ইঙ্গো মারাঠা ওয়্যার কমপ্লিট। এটার পরও প্রায় 20 বছর স্যার ইংরেজ বা ব্রিটিশদের সাথে মারাঠাদের কোনো রকমের কনফ্লিক্ট হয়নি, পুরো শান্তি বজায় ছিল। তাহলে এটা হচ্ছে ফার্স্ট ইঙ্গো মারাঠা বা ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়্যার 1775 থেকে 1782। ক্লিয়ার স্যার? নেক্সট এরপরে দেখবো আমরা সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়্যার কাহিনী। সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়্যারের কাহিনী। সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়্যারের কাহিনী দেখব। তৃতীয় মারাঠা ওয়্যার ইঙ্গো মারাঠা ওয়্যার, তৃতীয় ইঙ্গো মারাঠা ওয়্যার দেখবো। এটাকে একটু বোঝার জন্য আমাকে আরেকটু পিছনে যেতে হবে। তার মানে স্যার ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়্যারের সঙ্গে দ্য ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়্যার, এই ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়্যারের সঙ্গে স্যার সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়্যারের ডিস্টেন্স কত ছিল? 20 ইয়ার্স। 20 বছরের ডিস্টেন্স ছিল। তাহলে প্রথম অ্যাংলো মারাঠা ওয়্যার শেষ হয় কত সালে? 1782 সালে। এর সঙ্গে 20 বছর অ্যাড করে দাও, কত হচ্ছে? 1802, তাই কি না? তাহলে 1802 থেকে 1805 সাল পর্যন্ত দ্বিতীয় অ্যাংলো মারাঠা ওয়্যার হয়। তাহলে দ্বিতীয় অ্যাংলো মারাঠা ওয়্যার হয় গো 1802 থেকে 1805 সাল পর্যন্ত। আর এই সময় ইংরেজরা, ভালো করে শোনো, তাহলে এই 20 বছর স্যার ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়্যারের 20 বছর দ্বিতীয় অ্যাংলো মারাঠা ওয়্যার যুদ্ধ হয়। আর এই যুদ্ধের সময় কিছুদিন স্যার এই 20 বছর কিন্তু শান্তি ছিল, মারাঠাদের সঙ্গে ইংরেজদের, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোনো প্রবলেমস হয়নি। এই সময় কি হয় না, এই সময় দেখা যায় 20 বছর ইংরেজরা না মহীশূরকে দখল করার চেষ্টা করে। তাহলে 20 বছর তো ব্রিটিশরা তো বসে থাকবে না, সে কিছু না কিছু কাজ করছিল। কি কাজ করছিল না, এই সময় কর্ণাটকের যে মহীশূর ছিল সেই মহীশূরে স্যার দখল করার ব্রিটিশরা প্ল্যানিং চলতে থাকে আর চলছিল প্ল্যানিংটা। আর এই চলার সময় স্যার কিছুদিন পরে দেখা গেল আর ঠিক এইদিকে মারাঠাদের সঙ্গে আমরা কোনো কনফ্লিক্ট নেই, কিন্তু ওরা চেষ্টা করেছে ভেতরে যে মহীশূরকে দখল করব। এটা ইংরেজদের কাহিনী ছিল। মারাঠাদের কাহিনী যদি আমরা আসি, তাহলে মারাঠা, ঠিক আমরা একটু পেছনে যাচ্ছি, 1795 সাল। সালটা কত? 1795 সাল। আর এই সময় স্যার পেশোয়া কে ছিল? পেশোয়া কে ছিল? তৃতীয়, যখন ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়্যার হচ্ছে তখন পেশোয়া কে ছিল? মাধবরাও দ্বিতীয় মাধবরাও পেশোয়া ছিল। তাহলে পেশোয়া তো রানিং করছিল। ঠিক এই পেশোয়া যে দ্বিতীয় মাধবরাও পেশোয়া ছিল, ঠিক 1775 সালে দ্বিতীয় মাধবরাও মারা যান। দ্বিতীয় মাধবরাও মারা যান কিসে? সুইসাইড করে মারা যান। আর এই সময় এনার বয়স ছিল 21 বছর। মাধবরায়ের জন্ম কত হয়েছিল? 74-এ জন্ম হয়েছিল না? মাধবরায়ের জন্ম কত হয়েছিল? কততে? 74-এ হয়েছিল। এটা 95, তাহলে কত বছর হবে? 21 বছর। এই 21 বছর বয়সে মাধবরায় সুইসাইড করে মারা যান। কিন্তু এই সময় কোনো কনফ্লিক্ট চলছিল না, এই সময় তো শান্তি বিরাজ ছিল। কিন্তু 21 বছর বয়সে সুইসাইড করে প্রথম মাধবরাও মারা যান। আর এই মারা যাওয়ার পর এই সময়
তার পুরো শাসন কার্যকে দেখাশোনা করতো তখনও নানা ফড়নবিস। নানা ফড়নবিস পুরো শাসন কার্য, কিন্তু দ্বিতীয় মাধবরাও মারা গেলে কে সাম্রাজ্য চালাবে? আর মাধব রায়ের তো বিয়েই হয়নি, মাধব রায়ের কোনো পুত্র সন্তান ছিল না, তো সাম্রাজ্যকে কে লিড করবে? তখন নানা ফড়নবিস তো ছিলই, চালাচ্ছিল, কিন্তু এটা নিয়ে একটা প্রবলেম শুরু হয়। এই মাধব রায় চলে যাওয়ার পর স্যার এবার আবার ফিরে আসে কে না রঘুনাথ রাও। এই রঘুনাথ রাওয়ের 3টে সন্তান ছিল। রঘুনাথ রায়ের কটা সন্তান ছিল? 3টে। তার মধ্যে যে প্রথম সন্তানের নাম ছিল বাজিরাও দ্বিতীয়। তাহলে বাজিরাও প্রথম শুনেছি, বাজিরাও দ্বিতীয় শুনলাম, মাধবরাও প্রথম, মাধবরাও দ্বিতীয়। ক্লিয়ার? তো এইখানে 1795 সালের পর স্যার বাজিরাও দ্বিতীয় যে মাধব রায়ের সন্তান, বড় পুত্র মাধব রাও, যে এক্সাইল চলে গেছিল, নির্বাসনে চলে গেছিল, তার বড় পুত্র আবার রিটার্ন হয়, রঘুনাথ রাও। এই রঘুনাথ রাওয়ের বড় ছেলে দ্বিতীয় মাধব রাও, এই দ্বিতীয় বাজিরাও, ইনি সিংহাসনে বসেন, মানে অ্যাজ এ পেশোয়া হিসেবে বসেন। কত সাল? 1795 পর। শাসন কার্য কে দেখাশোনা করতো? নানা ফড়নবিস। কিন্তু স্যার বাজিরাও দ্বিতীয় খুব মানে কমজোর পেশোয়া ছিল, মানে খুব এক তো শক্তিশালী ছিল না, আর কমজোর পেশোয়া ছিল, এবং সেই কমজোরে তো সে পেশোয়া ছিল, কিন্তু দেখাশোনার জন্য নানা ফড়নবিস ছিল, সে তো যথেষ্ট অ্যাক্টিভ ছিল। কিন্তু হঠাৎ করে কি হলো, ঠিক 1800 সালে নানা ফড়নবিসেরও মৃত্যু হয়। 1800 সালে কি হয় না, নানা ফড়নবিসও মারা যায়। আর নানা ফড়নবিস মারা গেলে এই সময় তাহলে পুরো কনফ্লিক্ট চলতে থাকে, প্রবলেমস চলতে থাকে, পেশোয়া কি হবে। কিন্তু আমরা আগেই বলেছি স্যার দ্বিতীয় বাজিরাওয়ের সময় থেকে মারাঠা কাউন্সিল তৈরি হয়েছিল, তাকে আমরা মারাঠা কনফেডারেশনও বলা হয়। এই মারাঠা কনফেডারেশন স্যার 4টে ভাগে বিভক্ত ছিল। মারাঠা কনফেডারেশন কটা ভাগে বিভক্ত ছিল? 4টে ভাগে, 1, 2, 3, 4। প্রথমে কে রাজত্ব করতো না, একে বলা হয় স্যার ভোসলে। দ্বিতীয় হচ্ছে হোলকার, তৃতীয় হচ্ছে সিন্ধিয়া, আর চতুর্থ হচ্ছে গাওলিকার। তাহলে এই চারটে জায়গাকে নিয়ে, মানে এরা বিভিন্ন জায়গায় রাজত্ব করতো। যেমন ভোসলেরা নাগপুরে রাজত্ব করতো, হোলকাররা রাজত্ব করতো ইন্দোরে, আর সিন্ধিয়ারা ছিল স্যার এরা ছিল হচ্ছে গোয়ালিয়রে। তো এই জায়গাতে এরা রাজত্ব করতো, আর এদেরকে মারাঠা সাম্রাজ্যের একটা কনফেডারেশনে যুক্ত করা হয়েছিল। ঠিক আছে, কনফেডারেশনে যুক্ত করা হয়েছিল 4 জনকে, ভোসলে, হোলকার, সিন্ধিয়া আর গোয়ালকার। তো এরা বিভিন্ন জায়গায় সেই সময় আলাদা আলাদাভাবে মারাঠা সাম্রাজ্যের একটা জায়গা তৈরি করে রাজত্ব করতো। তো এটা দ্বিতীয় বাজিরাও তৈরি করে দিয়েছিল। এর মধ্যে এই দুটো ছিল খুব ইম্পর্টেন্ট, একটা হোলকার আর সিন্ধিয়া। এরা খুব শক্তিশালী কনফেডারেশন ছিল, মারাঠা সাম্রাজ্যের শক্তিশালী কনফেডারেশন ছিল হোলকার আর সিন্ধিয়া। হোলকার আর সিন্ধিয়া এরা মারাঠা সাম্রাজ্যের শক্তিশালী কনফেডারেশনের মধ্যে পড়ে। আর হোলকার আর সিন্ধিয়ার মধ্যে প্রবলেমস হয়, এই দুজনকে মধ্যে সাপোর্ট করে, মানে এরা দুজনেই শক্তিশালী, কিন্তু মারাঠা কাকে সাপোর্ট করতো? মারাঠার অ্যাকচুয়ালি এগুলো কি ছিল? মারাঠার অ্যাকচুয়ালি এগুলো ছিল ব্রাঞ্চ। ওই জায়গাগুলো তোমরা দেখাশোনা করবে, আমরা শোনা পাঠাবো। তার মানে এরা রাজত্ব করতো 4টে জায়গায় এরা ছিল। এর মধ্যে হোলকার আর সিন্ধিয়া ছিল খুব শক্তিশালী, আর মারাঠারা অ্যাকচুয়ালি সাপোর্ট করতো কাকে? সিন্ধিয়াকে। মারাঠা অ্যাকচুয়ালি সাপোর্ট করতো কাকে? সিন্ধিয়াকে, কিন্তু হোলকারকে সাপোর্ট করতো না। তখন কি হলো না, হোলকার এগেনস্টে চলে গেল। হোলকার এগেনস্টে গিয়ে এই হোলকারের একজন মানে একজন রাজা ছিল, যে হোলকারদের যে শাসনকর্তা ছিল, তার নাম যশবন্ত রাও হোলকার। নামটা কি ছিল? যশবন্ত রাও হোলকার। ইনি হোলকারদের হেড ছিলেন, যশবন্ত রাও হোলকার। ইনি আস্তে আস্তে উত্তর ভারতের মারাঠাদেরকে ছাড়াই ইনি রাজত্ব বা কনফেডারেশন বা সাম্রাজ্যকে আস্তে আস্তে বাড়াতে থাকে, জয় করতে করতে চলে যায় উত্তর দিকে। যশবন্ত রাও হোলকার কি করে না, মারাঠাদেরকে না বলেই, না জানিয়েই, কারণ কোনো জিনিস যদি দখল করতে চায় তাহলে মারাঠাদেরকে অনুমতি নিতে হবে, কিন্তু মারাঠাদের সাথে কোনো রকমের, কারণ মারাঠা টেরিটরির আন্ডারেই এরা ছিল, আর মারাঠাদেরকে কোনো রকম না জানিয়ে এরা উত্তর ভারতে আস্তে আস্তে যশবন্ত রাও হোলকার আস্তে আস্তে উত্তর দিকে টেরিটরি দখল করতে থাকে। আর এর ভাই ছিল যার নাম বিঠ্ঠুজি। এই যশবন্ত রাও একজন ভাই ছিল, তার নাম বিঠ্ঠুজি। কি করে না, দক্ষিণ ভারতের দিকে
টেরিটরি দখল করতে শুরু করে। তাহলে যশবন্তরাও হোলকার ওপর দিকে, অ্যাকচুয়ালি হোলকাররা আসছে, কিন্তু ডেঞ্জারাস জায়গাটা কে করছে না, হোলকার। দেখো এই হোলকারদের জন্যই স্যার শুরু হয় দ্বিতীয় অ্যাংলো মারাঠা ব্যার। তাহলে এ ওপর দিকে যাচ্ছে জয় করতে করতে, আর এর ভাই ছিল যশবন্তরাও হোলকারের ভাই ছিল পৃথ্বীজি হোলকার। এনাকে বলছে স্যার তুই দক্ষিণ ভারতে চলে যা। আর দক্ষিণ ভারতে এসে অ্যাকচুয়ালি মারাঠাদের জন্য এরা কাজ করতো, মারাঠা সাম্রাজ্যকেই দখল করতে শুরু করে দেয়। মারাঠাদের জন্য এরা কাজ করতো, কিন্তু এ দক্ষিণ ভারতে এসে মারাঠাদেরকেই, মারাঠা টেরিটরিগুলোই দখল করছে। তখন কি হয় না, তখন মারাঠা কে ছিল, নানা ফড়নবিস তো চালা ছিল, মারা গেলেন, কিন্তু মারাঠাই পেশোয়া কে ছিল তখন, বাজিরাও দ্বিতীয়। বাজিরাও দ্বিতীয় কার সন্তান ছিল, রঘুনাথ রাওয়ের। এই বাজিরাও দ্বিতীয় কি করে না, এই যে পৃথ্বীজি হোলকার একে ধরে নেয়, ক্যাপচার করে, আর ধরে নিয়ে অ্যারেস্ট করে একে হাতির পায়ের নিচে ফেলে মেরে দেওয়া হয়। তাহলে পৃথ্বীজি হোলকারকে কিভাবে মারা যায় না, একে বাজিরাও দ্বিতীয় অ্যারেস্ট করেন আর একে হাতির পায়ে নিচে পিষে মেরে দেওয়া হয়। তো পৃথ্বীজি হোলকার গণ। তাহলে এগেনস্টে কে থাকবে, যশবন্তরাও হোলকার। এ তো ভয়ঙ্কর রূপ ধারণ করবে। অলরেডি স্যার হোলকারকে সাপোর্ট করতো না মারাঠা, আর হোলকার আর সিন্ধিয়ার মধ্যে স্যার সিন্ধিয়াকে সাপোর্ট করতো। তখন এ করলো কি, এ ডাইরেক্ট ওই যশবন্তরাও হোলকার ডাইরেক্ট মারাঠা সাম্রাজ্যকে দখল করার জন্য, টেরিটরিকে দখল করার জন্য আবার নিচের দিকে নেমে আসে। আর নিচের দিকে নেমে আসলে স্যার এখানে তখন মারাঠা আর সিন্ধিয়া একসঙ্গে এক জয়েন্ট হয়ে যায়। এই জয়েন্ট অবস্থাতেই মারাঠাদেরকে হারিয়ে দেয়। আর মারাঠাতে সেই সময় রাজত্ব করতো কোথায় না, পুনেতে রাজত্ব করতো, পুনে অঞ্চলে রাজত্ব করতো মারাঠারা রাজত্ব করতো কোথায়, পুনেতেই এদের ক্যাপিটাল ছিল তখন। এই পুনেতে তখন ছিল স্যার বাজিরাও দ্বিতীয় বাজিরাও পেশোয়া। এই দ্বিতীয় বাজিরাও পুনে থেকে হাঁটিয়ে দেওয়ার পর, কারণ এই যখন যশবন্তরাও হোলকার আসে এবং মারাঠাকে হারিয়ে দেয়, আর হারিয়ে দিলে পুনে থেকে এরা চলে যায় বেসিনে। তাহলে পুনে থেকে কোথায় চলে যায়, বেসিনে। কে চলে যায়, পালিয়ে যায় বাজিরাও দ্বিতীয়, পেশোয়া বাজিরাও দ্বিতীয় পুনে থেকে একে হারিয়ে দেয়। আর যখন হারিয়ে দিলে তখন সেই তোমাকে গদি ছেড়ে দিতে হবে না, তো সেই গদি ছেড়ে দিয়ে কোথায় চলে যায়, বেসিনে চলে যায়, বেসিনে গিয়ে বসে থাকে। আর এই বেসিনে চলে যাওয়ার পর তখন এই যশবন্তরাও হোলকার কিছুদিন এখানে থাকে, ঠিক আছে। আর যখন বেসিনে চলে যায়, বেসিনে গিয়ে এটাই কাল ছিল কত সাল, এই সময় এই যে বেসিনে চলে যায়, তার মানে এর বাবা গেছিল না, এর বাবার নাম কি, রঘুনাথ রাও। এই রঘুনাথ রাও ইংরেজদের কাছে গেছিল। আর যখন এই বেসিনে পালিয়ে যায় তখন এর মাথায় আর কিছু আসেনি। স্যার এরপরে দখল করবো কিভাবে, কারণ এইদিকে তো সিন্ধিয়া আর মারাঠা একসঙ্গে মিলে হোলকারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কিন্তু সেটা তো টিকতে পারলো না। তো তখন এ কি করে না, ইংরেজদের আশ্রয় নেয়। তার মানে বাবা যেমন ইংরেজদের আশ্রয় নিয়েছিল, এও গিয়ে ব্রিটিশ যে মুম্বাই প্রেসিডেন্সি আছে, সেই ব্রিটিশ মুম্বাই প্রেসিডেন্সির কাছে গিয়ে এ বলে যে স্যার আমাকে হেল্প করতে হবে। সময়টা ছিল স্যার, এই সালটা ছিল 1802 সাল। 1802 সালে এই বেসিনে গিয়ে কার সঙ্গে চুক্তি হয় না, বাজিরাও দ্বিতীয় মারাঠা, বাজিরাও দ্বিতীয়র সঙ্গে মুম্বাই প্রেসিডেন্সির একটা চুক্তি হয়, তার নাম বেসিনের চুক্তি, দ্য ট্রিটি অফ বেসিন। কত সাল, 1802। 1802 সালে একটা চুক্তি হয়, তার নাম বেসিনের চুক্তি। এটা পরীক্ষায় আসে 100% যে বেসিনের চুক্তি কত সালে হয়, 1802 সাল। এই 2 সালে স্যার বাবার মতোই বাজিরাও প্রথম মুম্বাই প্রেসিডেন্সির কাছে চলে যায় হেল্পের জন্য। আর এই চুক্তিটাকে বলা হয় বেসিনের চুক্তি 1802। এতে কি বলা হয় যে আমি তোমাকে মুম্বাই প্রেসিডেন্সি বেসিনের চুক্তিতে বলা হয় ইংরেজরা বাজিরাও দ্বিতীয়কে সৈন্য সামন্ত হেল্প করবে, নো প্রবলেম। এর এগেনস্টে কি দিতে হবে, এর এগেনস্টে দিতে হবে সুরাটকে আমাকে দিয়ে দিতে হবে। সুরাট নিয়ে কিন্তু এখনো চলছিল। সুরাট প্রথমে মুঘলদের কাছে ছিল, তারপরে মারাঠাদের কাছে ছিল, পরে ইংরেজরা কিছুটা দখল করে আবার মারাঠারা একবার করে নেয়। কিন্তু এবার এলো এই বেসিনের চুক্তিতে মেন জায়গাটা ছিল যে সুরাটকে আমাদেরকে দিয়ে দিতে হবে। 1802 সালে বেসিনের চুক্তির 3টে অংশ খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে সুরাটকে আমাদেরকে দিয়ে দিতে হবে, দ্বিতীয় হচ্ছে এর এগেনস্টে মারাঠাদেরকে সাহায্য করবে সৈন্য সামন্ত দিয়ে, আর তৃতীয় হচ্ছে এই যে এই হায়দ্রাবাদের নিজাম, মহীশূরের আর হায়দার আলী, এদের কাছ থেকে যে চৌথ আদায় করতো না, কারা, মারাঠারা চৌথ আদায় করতো, এই চৌথ আদায় করা যাবে না। তাহলে কি হবে, ফার্স্ট হচ্ছে চৌথ আদায় করা যাবে না,
মারাঠারা হায়দার আলী, নিজাম এদের কাছ থেকে চৌথ আদায় করতে পারবে না। এটা এটা মারাঠাদের কর ছিল। মারাঠাদের করের নাম কি? চৌথ। এটা আদায় করতে পারবে না। দ্বিতীয় হচ্ছে কি না, মারাঠারা এর এগেনস্টে আমরা সৈন্য সামন্ত দেবো, কিন্তু আর সুরাট দখল করতে পারবো না। সুরাটকে আমাদেরকে পুরোপুরিভাবে ছেড়ে দিতে হবে। এটা বেসিনের চুক্তি ছিল, খুব ইম্পর্টেন্ট। এই ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি, যেটাকে ইংলিশে বলে সাবসিডারি অ্যালিয়েন্স, এই সাবসিডারি অ্যালিয়েন্স, এই অধীনতামূলক মিত্রতা নীতির একটা যেটাকে বলছে তার আন্ডারে কিন্তু ঢুকে যাচ্ছে। কে ঢুকে গেল? মানে এই যে বেসিনের চুক্তি ইকুয়াল, এই বেসিনের চুক্তিটা অ্যাকচুয়ালি হচ্ছে অধীনতামূলক সাবসিডারি অ্যালিয়েন্সের আওতায় চলে এলো। কারণ ওখানে কি বলা হলো? তুমি চৌথ আদায় করতে পারবে না। আর তুমি যদি চৌথ আদায় না করতে পারো তাহলে কি হবে? কারণ এই আদায়টা আবার কে করবে? আরে তুমি যদি অধীনতামূলক মিত্রতা নীতির মানেটা কি? অধীনে তুমি আমার থাকবে, তুমি মিত্র হিসেবে থাকবে। তার মানে তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই। আর শত্রুতা মানে যুদ্ধ করবো না, তুমিও করতে পারবে না, কিন্তু তুমি আমার অধীনে থাকবে। আর আমার অধীনে থেকে তুমি আবার কারো কাছ থেকে কর নেবে, এটা তো আমি পছন্দ করি না। এই করটা নেওয়া এই জন্যই বন্ধ করে দিয়েছিল বেসিনের সন্ধির মাধ্যমে। তার মানে এটা টোটালি ছিল ওয়ান টাইপ অফ সাবসিডারি অ্যালিয়েন্স, যেটাকে বলা হয় অধীনতামূলক মিত্রতা নীতি। ব্যাপারটা বোঝা গেছে স্যার? লর্ড ওয়েলেসলি, তাহলে সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ারের স্যার এই সময় গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে ছিল? লর্ড ওয়েলেসলি, যার অধীনতামূলক মিত্রতা নীতিতে ঢুকে গেল। তার মানে এর পরের বছর, ঠিক এই বেসিনের চুক্তির পর এর পরের বছর 1803 সালে স্যার কাকে পেশোয়া করে দেওয়া হলো? না, বাজিরাও দ্বিতীয়কে আবার পেশোয়া করে দেওয়া হয়। তাহলে বাজিরাও দ্বিতীয়র জন্যই তো এগেনস্টে মারাঠা যুদ্ধ করছিল। কাদের সাথে যুদ্ধটা হয়েছিল? মারাঠাদের সাথে যুদ্ধটা হচ্ছিল না, হচ্ছিল কার সাথে? এই যুদ্ধটা হচ্ছিল কার সাথে? আরে মারাঠাদের এগেনস্টে কে ছিল? মারাঠাদের হয়ে কে কাজ করছে? দ্বিতীয় বাজিরাওয়ের জন্যই তো যুদ্ধ করছে। বাজিরাও দ্বিতীয় কার কাছে চলে যায়? মুম্বাই প্রেসিডেন্সি। মুম্বাই প্রেসিডেন্ট ইংরেজরা আবার বলে থাকে যে তুমি আমাদের হয়ে যাও, আমি তোমার সাথে একটা চুক্তি করে নিই, এই চুক্তি আমি তোমাকে জিতিয়ে দেবো, বাদ বাকি তারপরে এই চুক্তির যে লেখাপত্রগুলো থাকবে সেগুলো আমাদের দিতে হবে। আর এর জন্য বেসিনের সন্ধিতে কি পেলো? সুরাট পেয়ে যাবে। সুরাটকে প্রথমেই বললো। আর এটা কাদের বিরুদ্ধে যুদ্ধ করবে? মারাঠাদের তখন কে ছিল? হোলকার, যশবন্ত রাও হোলকার। এই হোলকারদের এগেনস্টে যুদ্ধটা হয়, আর যুদ্ধটা হয়ে হোলকারকে আউট করে দেয়। আর ঠিক 1803 সালে স্যার ওই বাজিরাও দ্বিতীয়কে অ্যাজ এ পেশোয়া হিসেবে আবার পোস্ট করিয়ে দেয়। ইংরেজরা তো ওর জন্যই ফাইট করছিল না। তো 1803 সালে বাজিরাও দ্বিতীয়কে আবার বললে তুমি পেশোয়া হিসেবে বসে যাও, নো প্রবলেম। পেশোয়া হিসেবে যখনই বসে যায় তখন এর পেশোয়া হওয়ার পর বাজিরাও দ্বিতীয়, তার মানে বাজিরাও দ্বিতীয় স্যার এই সময় এখন পেশোয়া মারাঠা। ইংরেজ স্যার রাজত্ব করছে, আর ইংরেজের এই সময় অধীনতামূলক মিত্রতা নীতির আওতায় চলে এসেছে, কারণ চৌথভূত আদায় করা বন্ধ হয়ে গেল, মিত্রতা হয়ে চুপচাপ বসে থাকবে। আর এই সময় স্যার এই যে মারাঠা কনফেডারেশন ছিল না, 4টি কনফেডারেশন ছিল, এই কনফেডারেশনে এটাকে মানতে পারেনি। বলছে স্যার ইংরেজরা তো এটা অধীনতামূলক মিত্রতা নীতির আওতায় ঢুকিয়ে দিচ্ছে, আর এরপরে আমরা তো মারাঠা আর এই যে টেরিটরিটাকে এক্সপেন্ডও করতে পারবো না, কারণ এই এক্সপেন্ড করতে গেলে ইংরেজদের অনুমতি নিতে হবে। তো এর জন্য কি হয়, মারাঠা যে কনফেডারেশন এরা একে অপরের মধ্যে, যে মিনিস্টার ছিল এরা একে অপরের মধ্যে স্যার কানাঘুষা লাগানো শুরু করলো যে এটা তো ঠিক ভুল হচ্ছে। আর ভুল হচ্ছে মানে তখন এই যে 4টে মারাঠা কনফেডারেশন ছিল, ভোসলে, হোলকার, সিন্ধিয়া এবং গোয়ালিকার, এরা 4জন মিলে একবদ্ধ হয়ে, এর মধ্যে হোলকার তো আলাদা কারণ ওরা যে হয়ে যায়, এরা একজোট হয়ে তখন একটা জোট তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাহলে জোটটা তৈরি করে কারা? এই মারাঠা কনফেডারেশন। এই মারাঠা কনফেডারেশন একটা জোট তৈরি করে, এরা ভাবে যে ইংরেজদের বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করব, আর দ্বিতীয় বাজিরাও দ্বিতীয়কে আমরা ইংরেজদের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে চলে আসবো, কারণ দ্বিতীয় বাজিরাও তো ঢুকে গেছে ইংরেজদের মধ্যে। কিন্তু এই সময় 4জন, এই যে 4টে যে মারাঠা কনফেডারেশনে ছিল, এরা এটাকে মেনে নিতে পারছে না যে এটা তো অধীনতামূলক মিত্রতা নীতির আওতায় চলে আসছি, আমরা তো আর কিছু এক্সপেন্ডও করতে পারবো না। তখন এরা একসঙ্গে সংঘবদ্ধ হয়ে যায়, আর এই সংঘবদ্ধ হয়ে গিয়ে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই যুদ্ধটা কিছুদিন ধরে চলছিল, 1803 থেকে 1804 এবং 5 পর্যন্ত। 1804 এবং 1805 পর্যন্ত এই যুদ্ধটা চলে সবার মধ্যে। পরবর্তীকালে 1804-এ যুদ্ধটা হয়, সবাই মিলে যুদ্ধটা ঘোষণা করে ইংরেজরা। আর ইংরেজরা যেন তেন প্রকারে নয়, একদম খুব ভালোভাবে স্যার মারাঠাদের হারিয়ে দেয়।
এই টোটাল মারাঠা কনফেডারেশনকে হারিয়ে দেয়। আর হারিয়ে দেওয়ার পর এটা বলা হয় দ্বিতীয় বাজিরাওকে কি করালো, নির্বাসনে পাঠিয়ে দিল। দ্বিতীয় বাজিরাও, এটা সবাই হেরে গেল। আর হেরে যাওয়ার পর এটা বলা হলো যে কনফেডারেশনগুলো ছিল না, এই কনফেডারেশন ইংরেজরা প্রত্যেকটা আলাদা আলাদা যে কনফেডারেশন ছিল তাদের চিফের সাথে, মিনিস্টারের সাথে, যেটা প্রাইম আমরা বলবো, এই চিফদের সাথে এরা যোগাযোগ করে আলাদা আলাদা চুক্তি করে প্রত্যেককে শান্ত করে দেয়। এরা অ্যাকচুয়ালি ইংরেজরা কি করছিল, অ্যাকচুয়ালি ইংরেজরা ছিল স্যার শান্ত করে দেওয়ার চেষ্টা করছিল সবাইকে, শান্ত করে। আর শান্তটা কিসের মাধ্যমে করতো, চুক্তির মাধ্যমে, অ্যালিয়েন্সের মাধ্যমে। এই যে চুক্তি, এই যে যখন এরা সংঘবদ্ধ হয়ে ইংরেজদের সঙ্গে যুদ্ধ করছে তখন ইংরেজরা এরা হারিয়ে দেয়, এবং হারিয়ে দেওয়া নয় স্যার, প্রত্যেকজনের সাথে চুক্তি করতে শুরু করে আলাদা আলাদা করে। এরাকে একসঙ্গে চুক্তি বসেনি, তাহলে আলাদা আলাদা করে প্রত্যেকের সঙ্গে চুক্তিতে বসে। আর এই চুক্তি করতে করতে স্যার 1805 সালে এই সবার সাথে চুক্তি করে এই যুদ্ধ সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়্যারকে শেষ করে দেয়। এই যুদ্ধে এই চুক্তির, এই ট্রিটির কোনো নাম ছিল না, কারণ প্রত্যেকে আলাদা আলাদা সাথে ট্রিটি করে, মানে প্রত্যেকের সাথে আলাদা আলাদা ট্রিটি করে। এবং এখানে 1805 সালে এই ট্রিটি কমপ্লিট হয়ে যায় প্রত্যেক জনের সাথে ট্রিটি করে করে। তাহলে এইখানে হয় স্যার সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়্যার। আর সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়্যার এইখানে কমপ্লিট হয়ে যায়। বোঝা গেছে? এখনো পর্যন্ত স্যার পেশোয়া কি আছে, বাজিরাও দ্বিতীয়। এখনো পর্যন্ত থাকবে, এখন লাস্ট পর্যন্ত থাকবে। তাহলে এখনো পর্যন্ত পেশোয়া বাজিরাও দ্বিতীয়, আর ইনিই লাস্ট পেশোয়া। তোমাকে বলবে লাস্ট পেশোয়ার নাম কি, বাজিরাও দ্বিতীয়। তো এইটা হলো স্যার সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়্যারের কাহিনী, আর এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট আমরা চলে আসবো থার্ড অ্যাংলো মারাঠা ওয়্যার। থার্ড অ্যাংলো মারাঠা ওয়্যার এইটা হয়েছিল স্যার 1817 সাল থেকে 1819 পর্যন্ত। থার্ড অ্যাংলো মারাঠা ওয়্যার, এটাকে ভালো করে একটু বুঝে নাও, তাহলে পুরো নোটস কমপ্লিট হয়ে যাবে। আর এই বোঝার পর তুমি যে কোনো ইচ্ছার নোটস পড়ে নাও, দেখবে তাহলে আর কোনো অসুবিধাই নেই তার। এই থার্ড অ্যাংলো মারাঠা ওয়্যারে এটার অ্যাকচুয়ালি কারণটা কি ছিল দেখো। এই থার্ড অ্যাংলো না, পিন্ডারিজ 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 পিন্ডারি যাদেরকে বলা হয়, দস্যু। পিন্ডারিজকে অ্যাকচুয়ালি বাংলায় কি বলে, দস্যু। এইটাকে, এদেরকে নিয়ে থার্ড অ্যাংলো মারাঠা ওয়্যার হয়েছিল। তার মানে স্যার এই যে মারাঠা সাম্রাজ্যকে পুরো দখল করে নেয় কে, ইংরেজরা। সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়্যারের অধীনতামূলক মিত্রতা নীতির সাহায্যে, সাবসিডারি অ্যালিয়েন্স। এবার তাহলে মারাঠারা তো আর এক্সপ্যান্ড করতে পারবে না, সাম্রাজ্যকে আর ছড়াতে পারবে না। ছড়াতে গেলে, যুদ্ধ করতে গেলে ইংরেজদের সাহায্য নিতে হবে। কিন্তু সব জায়গায় তো ইংরেজ, কার বিরুদ্ধে যুদ্ধ করব, সব জায়গায় ইংরেজে বসে ঢুকে গেছে। তাহলে কি হবে না, এই তৃতীয় যে অ্যাংলো মারাঠা হয়েছিল এই সময় একটু কাহিনী শুনে নাও স্যার। যখনই মারাঠারা কোনো দুর্গ দখল করতো, কোনো সাম্রাজ্য দখল করতো, কোনো অঞ্চল দখল করতো, তখন এই পিন্ডারিদেরকে সঙ্গে নিয়ে যেত। এরা অ্যাকচুয়ালি দস্যু ছিল, এবং এরা দস্যু ভিত্তিতে খুব পারদর্শী ছিল এবং লড়াইও করতো। মারাঠা যেখানেই মারাঠারা যেত, মারাঠারা যেখানেই যুদ্ধ করতে যেত, সেটা ইংরেজদের সঙ্গে হোক, অন্য কোনো টেরিটরিতেও হোক, দখল করার জন্য হোক, তখন তাদের সৈন্যবাহিনীতে পিন্ডারিজরাও থাকতো। আর পিন্ডারিজরা কি পেত, এর এগেনস্টে কি পেত, মারাঠারা এরা এগেনস্টে পেত কি, মারাঠারা যে অঞ্চলটা দখল করে নেবে, যুদ্ধতে দখল করে নেবে, সেই দখল করা জায়গায় এরা কেবলমাত্র সমস্ত কিছু মারাঠাদের যুদ্ধ দখল করার পর সেই যে অঞ্চলগুলো থাকবে, সেই অঞ্চলে যেসব মানুষজন থাকে তাদের বাড়িঘর লুটপাট চালাতো এরা। আর এই লুটপাট করে যেটুকুটা এরা সামগ্রী পেত, সেটাই এদের কি ছিল, ইনকাম ছিল। তাহলে মারাঠাদের যুদ্ধতে হেল্প করবে, আর তার এগেনস্টে কি যাবে, যে মারাঠারা বললো যে অঞ্চলটা আমরা পেয়ে যাবো, সেই অঞ্চলে তুমি লুটপাট করে যা তোমার যা নেওয়ার নিয়ে নাও। এটা পিন্ডারিরা করতো। তাহলে এতক্ষণ পর্যন্ত সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়্যারের আগে পর্যন্ত মারাঠারা যেখানে যেখানে যুদ্ধ গেছে পিন্ডারিদেরকে নিয়ে গেছে। কিন্তু যখনই দেখছে যে মারাঠারা এরপর যুদ্ধ তো আর যাচ্ছে না, কারণ ওটা বসে গেছে মানে কি, মারাঠা তো এবার ইংরেজদের হাতে চলে গেছে, আর মারাঠা তো এক্সপেন্ড করতে পারছে না সাম্রাজ্য। আর যখনই না এক্সপেন্ড করতে পারছে, তখন পিন্ডারিদেরকে আর কাজ চলে যায়।
তো পিন্ডারিদের কাজ কি হবে? আর চলে যাচ্ছে না, তোমার এক্সপেন্ড করতে যাচ্ছে না, আর তখন পিন্ডারিরা নিজেদের আর কাজও নেই। এই কাজ না থাকা অবস্থায় এরা বসে যায়। এই অবস্থায় মাথা তো কাজ করবে না। যখনই তোমার কাজ না থাকবে মাথা কাজ করে, তো মাথা কাজ করবে না, তখন এরা এদেরও পিন্ডারিতেও মাথা কাজ করে না, না কাজ করে এরা কর্ণাটকের অঞ্চল, হায়দ্রাবাদ, কর্ণাটক, স্যার মালাবার উপকূল, কঙ্কন, মালাবার উপকূল, আর এই যে ইংরেজরা যে যে জায়গাগুলো দখল করেছিল, এই ইংরেজদের অধীনে যে জায়গাগুলো দখল ছিল, সেই জায়গাগুলো এরা অ্যাটাক করতে শুরু করে, এখানে লুটপাট করতে শুরু করে। আর লুটপাট করতে শুরু করলে স্যার 1818 সালে ইংরেজরা পিন্ডারিকে আক্রমণ করে। আর যখনই পিন্ডারি আক্রমণ করে, পিন্ডারিরা কাদের জন্য কাজ করছিল? মারাঠাদের জন্য। আর মারাঠাদের জন্য কাজ করলে তখন মারাঠা বাজিরাও বসেছিল, এই সুযোগ এসছে আবার, যদি এবার ইংরেজকে হারানো যায়। তো যেহেতু পিন্ডারি দিকে, আর পিন্ডারিতে কাজ করতো মারাঠাদের, তো মারাঠাদের তখন লাগলো যে পিন্ডারি দিকে আক্রমণ করেছে মানে আমরাও হেল্প করতে হবে, ওরা তো এক সময় হেল্প করে এসছে। তখন এই মারাঠা যে পেশোয়া ছিল বাজিরাও দিত, আরও যে মারাঠা কনফেডারেশন ছিল, সেই কনফেডারেশনে সবাই মিলে যুক্ত হয়ে একটা লাস্ট চেষ্টা করছিল। আর এই চেষ্টায় স্যার 1817 থেকে 1819 পর্যন্ত এই যুদ্ধ চলে। এই যুদ্ধে স্যার মারাঠাদেরকে পুরোপুরিভাবে উড়িয়ে দেয়, খতম করে দেয় কে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এই সময় এই থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারে স্যার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ছিল, তার নাম কি? আমরা কি বললাম? এরও নাম হেস্টিংস, বাট ওয়ারেন হেস্টিংস নয়। কি হেস্টিংস বললাম? হ্যাঁ, রোডন হেস্টিংস, ফ্রান্সিস রোডন হেস্টিংস, ফ্রান্সিস রোডন হেস্টিংস। তো এনার নাম ছিল ফ্রান্সিস রোডন হেস্টিংস। এইটা নিয়ে অনেক সময় কনফ্লিক্ট হতে থাকে যে স্যার প্রথম অ্যাংলো মারাঠা ওয়ারে কে ছিলেন? গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া। সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ারে গভর্নর জেনারেল কে ছিলেন? তাহলে প্রথম অ্যাংলো মারাঠা ওয়ারে গভর্নর জেনারেল কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ারে গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড ওয়েলেসলি। আর থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারে গভর্নর জেনারেল কে ছিলেন? স্যার ফ্রান্সিস রোডন হেস্টিংস। ক্লিয়ার? তাহলে এটা নিয়ে কনফ্লিক্ট হওয়ার তখন, কারণ এখানেও হেস্টিংস আছে ওখানেও হেস্টিংস আছে, এটা নিয়ে করবে না। এই তাহলে কি হয় না, এই 1817 থেকে 1819 পর্যন্ত স্যার থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার কমপ্লিট হয়ে যায়। আর থার্ড অ্যাংলো মারাঠা ওয়ারে এতদিন পর্যন্ত যা চলছিল, ইংরেজরা যেভাবে দখল করেছিল তার থেকেও আরও গভীরভাবে মারাঠা সাম্রাজ্যকে পুরো নিজেদের অধীনে নিয়ে চলে আসে। আর মারাঠা বলে কিছু ছিল না। লাস্ট যে পেশোয়া ছিল তার নাম বাজিরাও সেকেন্ড। একে কানপুরে বন্দি করে রাখা হয়। কানপুরে, কোথায় না, কানপুরে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। কানপুরে একদম বন্দি করে অবস্থায় রাখা হয়। তাহলে এখান পর্যন্ত স্যার থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার কমপ্লিট। তার মানে যখনই থার্ড অ্যাংলো মারাঠা ওয়ার কমপ্লিট হবে, পুরো মারাঠা সাম্রাজ্যকে শেষ করে ফেললো কে? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর এখানেই হবে মাদ্রাজ প্রেসিডেন্সি। তার মানে এতদিন পর্যন্ত ইংরেজদের দুটো প্রেসিডেন্সি চলছিল, একটা মুম্বাই প্রেসিডেন্সি, একটা বেঙ্গল প্রেসিডেন্সি, এবার শুরু হলো মাদ্রাজ প্রেসিডেন্সি। তো টোটাল মাদ্রাজ প্রেসিডেন্সি। আর পুরো ভারতবর্ষের আর দুটো জায়গা খালি পড়েছিল, পুরো ভারতবর্ষের আর দুটো জায়গায় খালি পড়েছিল। এই খালি জায়গাটার নাম কি? পাঞ্জাব আর সিন্ধ অঞ্চল। পাঞ্জাব আর সিন্ধ অঞ্চল, এই দুটো জায়গা ছাড়া গোটা ভারতবর্ষ জুড়ে স্যার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের রাজত্ব শুরু করে দেয়। ঠিক আছে? আর দুটো অঞ্চল খালি ছিল। এই জায়গায় রাজত্ব করছিল কে? রঞ্জিত সিং। এই লাস্ট এবার রঞ্জিত সিং এর সঙ্গে কনফ্লিক্ট চলবে, রঞ্জিত সিং ভার্সেস ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। যখন রঞ্জিত সিংকে হারিয়ে দেবে তখন পুরো ভারতবর্ষ জুড়ে ব্রিটিশ রাজত্ব কায়েম হয়ে গেল। এটা ছিল স্যার অ্যাংলো মারাঠা ওয়ার কাহিনী। আর এটা মারাঠা যে সেকেন্ড পার্ট। তাহলে মারাঠা পুরো কমপ্লিট করতে গেলে স্যার দুটো পার্ট দিলেই হবে। ফার্স্ট পার্টে ছিল ওখানে নিজেরা এক্সপেন্ড করছিল, পাশাপাশি যেসব প্রতিবেশী জায়গাগুলো ছিল তাদের সাথে লড়াই করছিল। শেষ করলো আহমেদ শাহ আবদালি। অ্যান্ড ওখান থেকে ইংরেজরা ঢুকে গেল। আর ইংরেজরা তৃতীয় যে অ্যাংলো মারাঠা ওয়ার শুরু হয়, ফার্স্ট অ্যাংলো মারাঠা ওয়ার, সেকেন্ড অ্যাংলো মারাঠা ওয়ার আর লাস্ট অ্যাংলো মারাঠা ওয়ার, এটা দিয়ে পুরো মারাঠা সাম্রাজ্যকে ডিস্ট্রয় করে দিল।